জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। চীনের কাছ থেকে 2.1 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক সহ ব্যবসায়িক সংলাপের পর এমন তথ্য দিয়েছে প্রেস উইং। এছাড়া দেশটির পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা নিয়ে বেইজিংয়ের সহায়তা চান প্রধান উপদেষ্টা। নদী ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের মহাপরিকল্পনারও আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার চীন সফরের প্রাপ্তি নিয়ে বেইজিংয়ের প্রেসিডেন্সিয়ালে একান্ত আলাপচারিতায় উপপ্রেস সচিব এ কথা জানান। বলেন, এটি দেশের ইতিহাসে একটি বড় মাইলফলক। উপপ্রেস সচিব আরও জানান, চীনের কাছ থেকে বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সহায়তা চেয়েছেন তিস্তা নদী ব্যবস্থাপনার ক্ষেত্রেও। 50 বছরের একটা মহাপরিকল্পনা চেয়েছেন, যাতে করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনাটা আরও অনেক বেশি উন্নত করা যায়। চীনের পানি সম্পদ মন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের সাথে চীন তার অভিজ্ঞতা শেয়ার করবে, তার বিশেষজ্ঞদেরকে পাঠাবে এবং বাংলাদেশের জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনাটা সেটা উনি বলবেন। চীনের রাষ্ট্রপ্রধান অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে এবং 2.1 বিলিয়ন ডলার বিনিয়োগ, ঋণ এবং অনুদানের কমিটমেন্ট বাংলাদেশ পেয়েছে চীনের সরকারি বা বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে। এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে এই চুক্তি ও স্মারকগুলো সই হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় চীন সফরে দুই দেশের মধ্যে 5 বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, যেখানে রয়েছে ঢাকা বেইজিং বিনিয়োগ আলোচনা শুরু করা, বাংলাদেশে চীনের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। ভারতের 7 সিস্টার্স, নেপাল ও ভুটান সহ এ অঞ্চলের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়াল হাউসে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে এ কথা বলেন তিনি। বৈঠকে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় দেশে তৈরি পোশাক খাতের সক্ষমতার উদাহরণও তুলে ধরেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন নতুন ক্ষেত্রের কথাও উল্লেখ করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের তরুণরা দেশকে এগিয়ে নিতে অবিচল রয়েছে। তাদের সংখ্যা নেহাত কম নয়। তারা জানে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তাই বাংলাদেশ হতে পারে বিনিয়োগের জন্য অনন্য জায়গা। এ সময় চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা একই ভেন্যুতে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশে উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও 3.0 বিশ্বের ভবিষ্যৎ সহ কয়েকটি গোলটেবিল আলোচনায় অংশ নেন। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. It's a mission. While you do your business, you accomplish things right in front of your eyes. A new generation of young people emerging. And because of you, because you're located your industry, you're located your business. ঈদের ছুটির প্রথম দিনে স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সড়ক, মহাসড়ক এবং ট্রেন ও ফেরিতেও নেই তেমন কোনো দুর্ভোগ। তবে যাত্রাপথে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ। মহাসড়কের মোড়ে মোড়ে যাত্রী ওঠানামায় কিছুটা ধীর গতি দেখা দেয়। একইভাবে উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কয়েক গুণ বেড়ে যায় যানবাহনের সংখ্যা। সড়কে নেই চিরচেনা সেই যানজট।
পরিবহন সংকট ও ভাড়া সাশ্রয়ে কেউ কেউ পরিবার নিয়ে ট্রাকের ছাদে উঠে পড়েন। অন্যান্য বারের মতো এই সংখ্যা একেবারেই কম। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঢাকা রিচা মহাসড়কে চাপ থাকলেও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ একেবারেই সীমিত। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 17টি ফেরি ও 20টি লঞ্চ। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এদিকে ঈদ সামনে রেখে জমে উঠেছে বেচাকেনা। নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও অস্বস্তি সবজি ও মাংসের বাজারে। রাজশাহী ও বরিশালের বাজার জুড়ে সকাল থেকেই বেড়েছে ঈদে প্রয়োজনীয় সামগ্রীর বেচাকেনা। বিক্রেতারা বলছেন সবচেয়ে বেশি চাহিদা সেমাই চিনির, পাশাপাশি তেল ও চালের সাথে বিক্রি বেড়েছে বিভিন্ন প্রকারের পোলাওয়ের চাল, নুডলস, গুঁড়ো দুধ ও মুদি সামগ্রীর। পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। তবে স্বস্তি নেই ফেনী ও চাঁদপুরের মাংসের বাজারে। কেজিতে 20 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম, কেজিতে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দরও। এছাড়া মেহেরপুরেও বাড়তি সবজির দাম। দ্রব্যমূল্যের লাগাম টানতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। সরকারের কাছে জানমালের নিরাপত্তা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর মগবাজারে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের নেতারা। জুয়েলার্স সমিতির নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে। পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা ও অপহরণ চেষ্টা তাদেরকে জানমালের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। এমনকি বাসাবাড়িতেও জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ বোধ করছে না। আসন্ন ঈদ সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। 2024 সালের জানুয়ারি থেকে চলতি বছরের 26 মার্চ পর্যন্ত প্রায় 23টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় প্রায় 44 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চায় বাজুস। সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধির নামে জনগণের অধিকার হরণ করার চেষ্টা চলছে, তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না। গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটাধিকার ফিরিয়ে দিন এবং দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করুন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, তাদের কথার সাথে হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরেকটি মহল আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। এ সময় রিজভী বলেন, সরকারকে নির্বাচন নিয়ে স্পষ্ট মাস তারিখ দিয়ে নির্বাচনের ঘোষণা দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। এ সরকার ভোটে নির্বাচিত না হলেও তার জনসমর্থন রয়েছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আদালতে ন্যায় বিচার পেয়েছেন, এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটা কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না। তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়।
প্রায় শেষের পথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংগৃহীত তহবিল। তাই দেশের বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 745 শহীদ পরিবারকে 37 কোটি 25 লাখ এবং 5,596 জন আহত ব্যক্তিকে 59 কোটি 61 লাখ টাকা সহায়তা দিয়েছে সংস্থাটি। এদিকে আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে। স্নিগ্ধ জানান, তাদেরকে নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি। এজন্য সঠিক মানুষের কাছে সহযোগিতা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছে দেওয়া হবে বলেও জানান জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। বিতর্ক ওঠায় আফরোজ পারভিন সিলভিয়ার প্রসিকিউটর হিসেবে নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডমিন গাজী M.H. তামিম। জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আফরোজ পারভিন সহ 4 জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ আদেশ হওয়ার পর আফরোজ পারভিনের ক্ষেত্রে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ অবস্থায় সেদিনই তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। শরীয়তপুরে 2 ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে 3 পুলিশ সদস্য সহ 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতরাত 1টার দিকে ডামুড্ডা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 10টার দিকে একটি ডামুড্ডা বাজার এলাকার 2 ব্যবসায়ীকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে একটি চক্র। পরে রাত 1টার দিকে মাইক্রোবাসে কয়েকজন চাঁদার টাকা আদায় বাস স্ট্যান্ড এলাকায় আসে। এ সময় ব্যবসায়ীরা চিৎকার করলে স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত 4 জনের মধ্যে 2 জন পুলিশে কর্মরত এবং 1 জন চাকরিচ্যুত বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। দেশের বাইরের খবর। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে মিয়ানমারে মসজিদ ধসে প্রাণ গেছে 3 জনের, যদিও দেশটিতে হতাহতের সংখ্যা কয়েকশো হতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। অন্যদিকে ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবন ধসে মারা গেছেন বাকি 3 জন। এখনও ভবনটির নিচে আটকা পড়ে আছেন অন্তত 81 নির্মাণ শ্রমিক। পরিস্থিতি বিবেচনায় ব্যাংকক ও মিয়ানমারের 6টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য বলছে, 7.7 মাত্রার ভূমিকম্পের 12 মিনিট পর মিয়ানমারের মধ্যাঞ্চলে আঘাত হানে 6.4 মাত্রার আরও একটি ভূমিকম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং থেকে 16 কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে, যা ভূপৃষ্ঠ থেকে অন্তত 10 কিলোমিটার গভীরে ছিল। তামিম ইকবাল প্রসঙ্গ। ঢাকার এভার কেয়ার হাসপাতালে 3 দিন পর্যবেক্ষণে থাকার পর অবশেষে বাসায় ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে হাসপাতাল ছাড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ সহ তাকে ছাড়া হয়েছে। এছাড়া তামিমের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে, বাড়ি পাঠানোর জন্যে, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। প্রসঙ্গত গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যাওয়ায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।